অনেকে তো অনেক জায়গায় গেছেন, কিন্তু ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে যদি না আসা হয় চটকপুর। এটা দার্জিলিং বা গ্যাংটক নয়, তবে টাইগার হিল থেকেও সুন্দর সানরাইজ দেখা যায় এখানে। পাইনের জঙ্গলে ঘেরা রাস্তা, মানুষের চলাচল কম, একটু অসাবধান হলেই বিপদ। হয়তো জঙ্গলের ভেতর থেকে তোমাকে নজর রেখেছে ব্ল্যাক মাউন্টেন লিওপার্ড, তবে এগুলো সব গোলাপের কাঁটার মতো। এই পাহাড়ি গ্রামের হিমেল বাতাস আর চোখ জুড়ানো কাঞ্চনজঙ্ঘা ভিউ মাতিয়ে দেয় পাহাড় প্রেমীদের। হ্যাঁ, এটাই চটকপুর। যতই দুর্গম ততটাই সুন্দর। পাইনের জঙ্গলে ঘেরা ছোট্ট একটা গ্রাম। জঙ্গলের মধ্যে খুঁজে পেলাম কালা পুখরি। যারা এটাকে প্রদক্ষিণ করে তাদের নাকি মনের ইচ্ছা পূরণ হয়। চিন্তা নেই, পুরো গল্পটাই বলবো। কথা দিলাম, চটকপুরের গল্প তোমাদের মন ভরিয়ে দেবে। আজকের ডেস্টিনেশন কোথায় যাচ্ছি? এই কোথায় যাচ্ছি আমার বারবার ভুলে যায়। চটকপুর। আজকের ডেস্টিনেশন চটকপুর। অবশ্য ডিপিতে লিখে দিয়েছি, সবাই বুঝতে পেরে গেছে চটকপুরে যাচ্ছি। তো ফার্স্ট টাইম দীপজয় ভাইয়ের সঙ্গে টোটাল 4 জন রয়েছি। মানে আমি, আমার একটা স্টুডেন্ট আছে আর আমার ওয়াইফ। তো একসাথে বাইকে করে আজকের বেরিয়েছি। বহু বছর ধরে প্ল্যানিং হচ্ছিল, ইনফ্যাক্ট 2 বছর ধরে যখন থেকে আমাদের আলাপ তখন থেকে প্ল্যানিং হচ্ছিল দার্জিলিং গেলে, মানে আমি যখন শিলিগুড়ি ব্যাক করব তো সেখানে গেলে একসাথে ট্যুর করা হবে। তো ফাইনালি সেই ট্যুরের মানে এরকম বলো, মানে আমি এসেছি, আমি চলে গেছি, তারপর ময়ূকদা গেছে, এক্স্যাক্টলি আমি পাহাড় থেকে নামছি, ময়ূকদা পাহাড়ে উঠছে, মানে এরকম প্রচুর ঘটনা ঘটেছে। ফাইনালি আজকে আমরা একসাথে যাচ্ছি, এটাই আবার যাচ্ছি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডেস্টিনেশন চটকপুরে। তো সেই পুরো ভিডিওটা আজকে শেয়ার করব, কিভাবে যেতে হবে, কোথায় ডিটুর করব আমরা কিছু কিছু জায়গায়। অবশ্যই এর মাঝখানে অনেক জায়গা রয়েছে। আর তার সঙ্গে আমাদের একটা ভাই চলে এসেছে, রঘু ভাই, মেডিকেলে 5th ইয়ার স্টুডেন্ট। তো সবাই মিলে আজকে ট্যুর। ওর তোমারও ফার্স্ট টাইম। সকালে খাবো, ব্রেকফাস্টটা করব। সকালে একটু দেরি হয়েছে আমার ভাইয়ের কৃপায়। বাইক রেন্ট করতে অনেক টাইম লেগে গেছে। বাইক রেন্ট হয়ে গিয়েছিল 8টার মধ্যে, বাইক পেয়েও গিয়েছিলাম, কিন্তু ব্যাটারি ইস্যু হচ্ছিল। ব্যাটারি চেঞ্জ করে বেরোতে বেরোতে আমার 9টা 15-20 হয়ে গেছিল। তো যারা বাইক নিয়ে আসবে তাদেরকেও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কোথা থেকে বাইক, মানে বেস্ট শিলিগুড়ি যেখান থেকে বাইক রেন্ট করতে পারো, ভীষণ হেল্পফুল। অনেকগুলো নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকে একটু দেরি হয়েছে, এখন প্রায় 10:30 11টা বেজে গেছে। তো ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে ব্রেকফাস্ট করা। এই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি অলমোস্ট। ভারী সুন্দর লোকেশন, ভারী সুন্দর লোকেশন। এর আগে আমরা রোহিণীর কাছে প্যারাগ্লাইডিং করেছিলাম, তো তারই কাছাকাছি একটা রেস্টুরেন্ট। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর এখান থেকে আজকের আমাদের দারুণ একটা ট্রিপ। তো আমরা এখন বাগিচা রেস্টুরেন্টে বসে রয়েছি, ছোট্ট মতো। এখানে অনেকগুলো ফেমাস রেস্টুরেন্টস রয়েছে। আগের বারে টিম্বুর রেস্টুরেন্টের কথা বলেছিলাম, তো এটাও একদম রাস্তার পাশে। কোথায় দিবি? ছোট ছোট প্লেট, নো প্রবলেম। তো সকাল সকাল আলু পরোটা 160 টাকা, চাটনি 160 টাকা, আলু পরোটা 160 টাকা, আলু পরোটা। পরিমাণটা প্রচুর। তো এই হলো আমাদের বাগিচা রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করে বাইকের দিকে। সকাল থেকে বাইক গুছিয়ে গুছিয়ে পরেশান, প্রচুর জিনিসপত্র নিতে হয়েছে। শীতের জন্য একদিন থাকতে হবে। তো এখান থেকে কাশিয়াং থেকে সোনাডা থেকে চটকপুর। চটকপুর ডাকছে। শীতের সকালে তড়িঘড়ি করে উঠে বাইক রেডি করলাম। চটকপুরের রাস্তা নিয়ে একটু কনফিউশন তো আছেই। শিলিগুড়ি পেরিয়ে রোহিণীর রাস্তা। হঠাৎ মনে হলো, আরে ব্রেকফাস্ট করা হয়নি। তাড়াহুড়ো করে রাস্তার ধারে একটা ছোট্ট রেস্টুরেন্টে ব্রেকফাস্ট শেষ করলাম। তারপর এখান থেকে রওনা দিলাম কাশিয়াংয়ের উদ্দেশ্যে। শীতকালে পাহাড়ের রাস্তার এটাই মজা, পুরো চারিদিকে পাহাড়ি ফুল। পাহাড়ি ফুল না, ফুলটা কিন্তু খুব কমন। এই ফুল আমরা বাড়িতে গাছ কিনে টবে লাগাই, কিন্তু পাহাড়ে ন্যাচারালি এই ফুলগুলো দুপাশে প্রচুর হারে ফুটে রয়েছে। তো এর একটু আগে গেলেই আমরা আই লাভ কাশিয়াংয়ের ভিউ পয়েন্টে পৌঁছাবো, সেখানে একটু দাঁড়াবো। আর এখানে প্রচুর ভিড়। দিস ইজ দ্য কাশিয়াং ভিউ পয়েন্ট। এখন যেহেতু একটু ঠান্ডার সময়, এখানে অতটা সবুজ নেই, অনেকটা শুকিয়ে গেছে গাছগুলো। আর বর্ষার সময় এলে পুরো জায়গাটা একদম সবুজ হয়ে থাকে, মানে এই পর্যন্ত পুরো সবুজ হয়ে থাকে। আমরা প্রায় এসে গেছি কাশিয়াংয়ের কাছে, দ্য বিউটিফুল সিটি। এই হলো কাশিয়াং স্টেশন। এখান থেকে ডাউহিল হয়ে আমরা যাব। তো এই হলো ডাউহিলের রাস্তা, এখান থেকে রাইট। ডাউহিলের রাস্তায় আসার আগে একটা কনফিউশন থাকে, দীপজয় ভুল করে আবার নিচের রাস্তায় চলে গেছে, ওয়ান ওয়ে রাস্তা দিয়ে, আবার ওকে ঘুরে আসতে হবে। আর ডাউহিলের রাস্তা পুরোটাই এইরকম এমনি স্টিফ। চটকপুর থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, তার সঙ্গে এখান থেকে সানরাইজ দেখা জাস্ট অসাধারণ। এই চটকপুরে যাওয়ার প্রধান দুটো রাস্তা,
কার্শিয়াং দিয়ে চিমনিগ্রাম হয়েও যাওয়া যাবে, আবার দার্জিলিং হয়ে এলে সোনাডা দিয়ে উপরে উঠলেই চটকপুর। তবে সোনাডার রাস্তা অনেক বেশি স্টিপ, অনেক বেশি খারাপ, তাই চিমনিগ্রাম দিয়ে চটকপুর যাওয়ার রাস্তাই বেশি সুবিধাজনক মনে হলো। আর সেটা না হলে ডাউহিল ফরেস্ট দেখা মিস হয়ে যেত। এইখান থেকে অ্যাকচুয়ালি ডাউহিল পাইন ফরেস্ট শুরু হচ্ছে, সেই ভয়ানক পাইন ফরেস্ট। আমরা এখন ডাউহিলে ঢুকে গেছি, তো পিছনে ডাউহিল ফরেস্ট। এখানে একটা নতুন পার্ক হয়েছে, ডাউহিল ইকো পার্ক। এটা কিন্তু আগে আমরা দেখিনি। তো আমরা যেটা যাব সেটা ডাউহিল ইকো পার্কের ভিতর দিয়ে যাব, তবে সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মানে গোপ্রো অন করে যেতে পারবো না। তো যতটুকু সম্ভব এই ডাউহিল ইকো পার্কটা দেখাবো ঘুরিয়ে। বাইক নিয়ে এখান দিয়ে গিয়ে আমরা এইখান থেকেই চিমনিতে পৌঁছাবো, আর চিমনি থেকেই আবার আমরা চটকপুরে পৌঁছাবো। তো এই হলো ডাউহিল ইকো পার্ক। এখান থেকে টিকিট কাটতে লাগবে, তারপরে পাইন গাছে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যাবে। তো এর আগে আমরা এই রাস্তা ধরে সোজা গেছিলাম, যেটা দিয়ে চিমনি গ্রামে যাওয়া যায়, আর এটা দিয়েও কিন্তু চিমনি গ্রামে যাওয়া যায়। তো এটা শর্টকাট, এখান দিয়ে ঘুরে ঘুরে আমরা চিমনি গ্রামের দিকে যাব। আর ইকো পার্কের টিকিট 20 টাকা করে পার হেড। তারপরে এই গেট দিয়ে ভেতরে যেতে হবে, বাইকও অ্যালাউড, হেঁটেও যাওয়া যাবে। তো যেহেতু আমরা এই রাস্তা দিয়ে যাব, তো টিকিট কেটে তারপর আমরা এই রাস্তা ধরবো। তো ভেতরের দিকে এরকম স্টিপ রাস্তা, ভাঙাচোরা, তার চারিপাশে পাইন গাছ, অনেকে হেঁটে হেঁটে আসছে, বাইক নিয়েও যাওয়া যাবে এই রাস্তায়। নতুন রাস্তার খোঁজে আমরা চলে এসেছি লেপার্ড পোন এরিয়া কার্শিয়াং। তো এর মধ্যে প্রচুর লেপার্ড পাওয়া যায়, তো সেই রাস্তা ধরেই যাচ্ছি। অ্যাকচুয়ালি দিস ইজ কল দ্য ডেড রোড। এখানে একটা কালী মন্দিরও রয়েছে নিচে। এই সেই ডেড রোড যেখানে কিন্তু ভূতের আনাগোনা প্রচুর। দুপুরবেলা এত রোদের মধ্যে ডেফিনেটলি ভূত তো দেখতে পাবো না, তবে রাতে এলে অবস্থা খারাপ হয়ে যাবে এই রাস্তায়। পুরোটাই পাইন ট্রিতে ঘেরা আর একদম ঘন কালো জঙ্গল। বর্ষাকালেও এলে দারুণ ভয় লাগবে এই রাস্তাতে, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে জায়গাটা। এইবারে হলো কনফিউশন, গুগল এখানে কাজ করবে না বাবু। ইধার চালু ইয়া ইধার চালু, আমার মনে হয় এদিকে হবে। তো এতক্ষণে আমরা পৌঁছালাম দেওরালি। দেওরালি থেকে আমরা চিমনিগ্রাম হয়ে যাব। অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ছিল, আবার সেখানে গিয়ে লিওপার্ডও আছে। তো দেখা যাক এখান থেকে কতক্ষণ লাগে। ডাউহিলের পাইন ফরেস্ট ধরে দেওয়ালি রাস্তায় চিত্রে বলে একটা সুন্দর গ্রাম পড়ে, সেটাকে ডান দিকে ফেলে পৌঁছালাম চিমনি গ্রামে, একটা ঐতিহাসিক গ্রাম যেখানে রয়েছে বহু পুরনো ব্রিটিশ আমলের চিমনি। আর এখান থেকে আরেকটু এগোলেই বাগোড়া গ্রামের সীমানা। তো এতক্ষণে আমরা এলাম বাগোড়া ক্রসিংয়ে। এখান থেকে চিমনির ওপরে এলাম। আচ্ছা, এই যে ক্লাউডটা দাও, ক্লাউডটা দাও, ক্লাউডটা দেখো, দারুণ ক্লাউড। আর পাইন ফরেস্টে ঘেরা সুন্দর রাস্তা, সুন্দর অসাধারণ জায়গা। এখানেও কিন্তু একটা হোমস্টে আছে, এখানে এসে থাকা যাবে। মানে চিমনি গ্রামে এলে এই হোমস্টে থাকা যেতেই পারে, খুব সুন্দর। কি নাম জায়গাটা? পাইন ট্রি হোমস্টে, নাম্বার দিয়ে দেবো। এখানেই রাস্তা শেষ, মানে এরপরে আর কোনো রাস্তা নেই। আমরা যাব সোজা এইটা দিয়ে, এরপরে বাগোড়া ভিলেজ আসবে, সেখান থেকে আরও 1.5 ঘন্টার রাস্তা। প্রায় 2টো বেজে গেছে, সন্ধ্যের আগে পৌঁছাতে পারলেই বাঁচি। আর ওই রাস্তা কিন্তু ভালোই চাপ রয়েছে, রাস্তাও খারাপ, তার উপর লিওপার্ডের চাপও রয়েছে। চিমনি গ্রাম থেকে 4 কিলোমিটার এগোলে বাগোড়া গ্রাম, আর গ্রামের শুরুতেই 4 মাথার মোড়, যেখানে কিন্তু ট্রাফিক সিগন্যাল নেই। তো এই যে জায়গাটা, এটা আমরা এখন 1, 2, 3, 4 মাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা কিন্তু খুব কনফিউজিং। যারা বাইক নিয়ে ফার্স্ট টাইম এই রাস্তা আসবে, এইখানে এসে কিন্তু অনেকটা কনফিউশন হয়ে যাবে। প্রথমে বলে দিই, আমরা এসেছি এই রাস্তা দিয়ে, মানে এইটা চিমনি গ্রাম হয়ে কার্শিয়াং হয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা আমরা এসেছি। এইখানে আসার পরে এটা 3 মাথা রাস্তা রয়েছে। এই যে গাড়িটা আসছে, মানে এই দিকটা হচ্ছে সিটংয়ের রাস্তা, মানে এদিক দিয়ে সিটং যাওয়া যায়, বা সিটং দিয়ে এলে এই রাস্তায় কানেক্ট হয়। আর এই যে রাস্তা নিচে চলে যাচ্ছে, এটা হলো সোনাডার রাস্তা, মানে এটা দিয়ে গেলে সোনাডা কানেক্ট হয়, আবার ওখান থেকে কার্শিয়াং যাওয়া যাবে। এই গেল 3টে রাস্তার হিসাব, মানে এটা হলো চিমনি গ্রামের রাস্তা, এটা সোনাডার রাস্তা, আর এটা হলো সিটং রাস্তা। এইবারে যদি আমরা যাই চটকপুরে, তো সামনে একটা ছোট্ট রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে কিন্তু আমাদের যেতে হবে চটকপুর। এখানে একটা ফরেস্ট অফিস রয়েছে, আর এই আমাদের বাইক দাঁড় করানো। তো এই হলো ফরেস্ট অফিস, আর এখান থেকে কিন্তু সরু রাস্তা ধরে আমাদের সোজা যেতে হবে। দেখে মনে হবে এখানে রাস্তা নেই, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে। এখান থেকে কিন্তু আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা
চ্যালেঞ্জ এটাই যে রাস্তাটা কতটা ভালো পাবো। শুরু হয়ে গেছে, চলো জয় বজরংবলী। বাগুড়া ক্রসিং পার হলেই রাস্তা অনেক নিস্তব্ধ। বাইকের ইঞ্জিন বন্ধ হলে গাছেদের ফিস ফিস আওয়াজ শোনা যায়। হয়তো তারা বলে এখানেও আমাদের শান্তি নেই। আমরাই বা কী করি? বুলেটের ডুকডুক আওয়াজ নিয়ে গাছেদের শান্তি ভগ্ন করে ঢুকে পড়লাম পাইনের জঙ্গলে। এই রাস্তায় কোনো সিগন্যালও নেই আর না কোনো ট্রাফিক জ্যাম। ধীরে ধীরে এগিয়ে চললাম জঙ্গলের রাস্তা দিয়ে। কারণ এটা পুরোটাই জঙ্গলের রাস্তা। তবে বর্ষাকালে কিন্তু ভালোই চাপ আছে এই রাস্তায়। স্যাঁতস্যাঁতে হলে টায়ার প্রচণ্ড স্কিড করবে। আর পিলিয়ন রাইডার নিয়ে বর্ষাকালে এই রাস্তায় কিন্তু না আসাই ভালো। এখন অনেকটা শুকনো বলে ইজিলি যাওয়া যাচ্ছে। এটা কোথায় এলাম? এটাই সে কি? হ্যাঁ ভাই মজা করা, চল চল চল। তো এখানে একটা ছোট্ট ঝর্ণা ওখান দিয়ে বয়ে চলেছে, সুন্দর লাগছে। তো চিমনি গ্রাম দিয়ে সোজা এই গ্রামের ভেতর দিয়ে এলাম। এখানে রাইট সাইড দিয়ে উপরে যাব, বাঁদিকে কিন্তু সোনারার রাস্তা। আর এইখানে একটা টিকিট কাউন্টার আছে, পার হেড 150 টাকা করে নেবে। এই টিকিট কেটে তারপরে আপনাদের চটকপুর যেতে হবে। তো ফাইনালি এই রাস্তা ধরে আমরা যাবো চটকপুর। এই রাস্তাটা আর একটু উপরের দিকে। তো এখান থেকে 4 কিলোমিটার রাস্তা। এইটা একদম ঘন জঙ্গল। আর এই হলো পাথুরের রাস্তা শুরু। আবার একটা স্টিপ পাথরের রাস্তা। তো পিলিয়নকে নিয়ে ওঠাটা একটু চাপের হয়ে যাবে না? উঠে যাবে। তো একেবারে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা। রাস্তাটাও খুব একটা সুবিধার নয়। আর যেহেতু আমরা একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এখানে দাঁড়িয়ে রেস্ট নেওয়ার মতনও কোনো সুযোগ নেই। মানে না দাঁড়ানোটাই ভালো। একটা না বেরিয়ে যাওয়াটাই উচিত অ্যাকচুয়ালি। এইখান থেকে রাস্তাটা পুরোটাই খারাপ ভাই সাহেব। আমাকে চা খেতে দিলে না, আমার এবার খাবো পারবে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। চল চল হোমস্টেতে গিয়ে টি খাবো, টি চা সবই খাওয়াবো। চল এই রাস্তাটা পেরোই। এক কথায় যদি বলা যায় বাইক রাইডিং। একদিকে সন্ধে নামতে চলেছে, পাশে ঘন জঙ্গল আর তার উপর আঁকাবাঁকা পাথরের রাস্তা। বাড়িতে বসে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রিনে এই রাস্তা যতটাই ইজি আর সমতল বলে মনে হচ্ছে, এটা তার ঠিক বিপরীত। তবে আমরা পথের স্বাদ ছাড়িনি, আর আমাদের বাইক আমাদেরও স্বাদ ছাড়েনি। একইভাবে পাথরের রাস্তা ধরে কাঞ্চনজঙ্ঘা দেখার লোভে পাগলের মতন এগিয়ে চললাম চটকপুরের দিকে। তো আবার একটা স্টিপ রাস্তা। এই জন্যই বলেছিল চটকপুরের রাস্তা খুবই খারাপ। প্রথম মজা লাগছিল, চলো জঙ্গলের মধ্যে দিয়ে। এই রাস্তা তো একদম রেকর্ড করা। পূজাকে হাঁটতে হচ্ছে, কিছু করার নেই। কারণ এই রাস্তা দিয়ে পিলিয়ন রাইডার নিয়ে যাওয়া বেশ ভালোই চাপে। যাওয়া যাবে না বলবো না, বাট না যাওয়াই ভালো। তো ভাই ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখানেও দুটো রাস্তা। কোন দিকে যাব? তুই যা ভাই, দেখে আয় এদিকটা কি আছে। ততক্ষণে আমরা হোমস্টে থেকে একটু রেস্ট নিই, বুঝলি? তুই যা, একটু ঘুরে আয়। তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তা দেখে মনে হচ্ছে মাখনের মতন রাস্তা, সুন্দর রাস্তা। এতক্ষণ যা চালিয়ে এলাম ভাই, পুরো সান্দাকপুর মতন রাস্তা, এতটা রাস্তা ভাই সাহেব। ফাইনালি পৌঁছে গেছি আমরা
চটকপুরে। তো এখানে প্রচুর হোমস্টে রয়েছে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভাই। সো এত টাফ রাস্তা তোমরা দেখলে, ভীষণ টাফ আর রিস্কি, পড়ে গেলেই অবস্থা খারাপ। আর তার সঙ্গে আজকে আমি গিয়ার নিয়ে আসিনি, কিন্তু যখন এই ভিউটা দেখবে না মন ভরে যাবে। উপরে পাহাড়ের উপর মেঘ আর এদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, অসাধারণ লাগছে। তো এখানে এসো সেকেন্ড চাপ, এটাকে তোলাটা তো এতক্ষণ রাস্তার ভিউটা দেখালাম, বেশ চ্যালেঞ্জিং রাস্তা। এর থেকে সান্দাকপুর রাস্তা অনেক ভালো ছিল, অনেকটা রাস্তা এরকম পাথরের উপর দিয়ে আসতে হলো, তারপর পিলিয়ান নিয়ে তো বেশ ভালোই মুশকিল হবে। তো যাই হোক, এসেই যখন গেছি এখানের ভিউটা দেখাই, দারুণ লাগছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দূরে, আর ঠান্ডা তো আছেই ডেফিনেটলি। রাত্রে হালকা হালকা বরফও পড়ছে এখানে, তবে সেইভাবে অতটা ঠান্ডা নয় যতটা ডিসেম্বরে হয়। তো আস্তে আস্তে সেই ঠান্ডাটা পড়বে। আর আমরা যে হোমস্টেটা আছি, সুন্দর হোমস্টে, ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এতক্ষণে এখানে এসে একটু স্বস্তি যে ফাইনালি পৌঁছাতে পেরেছি। আর এখানে কিন্তু অনেক হোমস্টে রয়েছে, ছোট বড় প্রচুর হোমস্টে রয়েছে পিছনে। তবে সিজনে এলে কিন্তু একটাও ঘর এখানে খালি পাওয়া যায় না। ডিসেম্বর আর জানুয়ারি, দিস ইজ দ্য সিজন, আর এই সময় প্রচুর ভিড় থাকে এখানে। তো লাকিলি আমরা এই হোমস্টেটা খালি পেয়েছি। তো আজকে এখানে পৌঁছে এখানে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে রাস্তার টেনশনে খাওয়া দাওয়া ভুলে গেছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। সেটা সকালবেলা যাব, এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পরে, যে এখানে পাহাড়ে রাত মানে খুব হঠাৎ করে সন্ধে হয়ে যাবে। তো এই হলো আমাদের হোমস্টে। আর দীপজয় বেশ চরম খুশি আসতে পেরে। কেমন লাগছে ভাই? আর এখান থেকে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, যেটা আপনাদের বললাম, সারি সারিতে প্রচুর হোমস্টে। নিচে একটা দারুণ হোমস্টে রয়েছে, পাইন গাছে ঘেরা। আর এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো অতটা বড় আসছে না, কিন্তু দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেলিং এর থেকে বেটার। অ্যান্ড সকালের দিকে ওই দিকে আমাকে বললো ওই দিকের পিকটা নাথুলা, এই দিকটাতে গ্যাংটক দেখা যায়, ফুল কালিম্পং দেখা যায়, নামচি দেখা যায়। সো এটা বিউটিফুল প্লেস, যেখান থেকে পশ্চিমবঙ্গের আদার শৈল শহরগুলো আর সিকিমের প্রচুর প্রচুর জায়গা, দুর্ধর্ষ আর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তো এতক্ষণ এখানকার পুরো মানচিত্র আমরা জেনে নিলাম দীপজয় ভাইয়ের কাছ থেকে, কোন দিকে কি রয়েছে। এখান থেকে গ্যাংটক দেখা যায়, কি কি দেখা যায়, নাথুলা দেখা যায়। আমি কিছু জানি না, তুই তো বললি এতক্ষণ। আচ্ছা, লোকে আমাকে ধরে ঠেকাবে না। প্রায় এই সময় যদি এত ক্লিয়ার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা প্লাস এত সুন্দর একটা ভিউ দেখা যায়, তো ডেফিনেটলি কালকে সকালে আরো সুন্দর ভিউ দেখা যাবে। তো সকাল হওয়ার আগে রাতের প্রোগ্রামটা একটু সেট করে নেবো। রাতেও কিছু এন্টারটেনমেন্ট আছে না? যদি জিজ্ঞেস করা হয়, যদি করা হয়, আর যদি করা হয় ক্যাম্পফায়ার টাইপের। আর ড্রোন শটটা দিতে হবে। ড্রোন এখানে অ্যালাউড নয়, তাও চেষ্টা করবো ভালো ড্রোন শট নেওয়ার। তো এতক্ষণে পাহাড়ে হঠাৎ করে সন্ধে নেমে গেছে। এখন টাইম বেশি হয়নি, কিন্তু মনে হচ্ছে রাত 10টা বাজে। তো ঠান্ডায় অবস্থা সবার প্রচন্ড খারাপ, মানে মনেই হচ্ছে না ক্যামেরা বের করে আমরা শ্যুটটা করি। আর নর্থটা পুরো ফাঁকা, হু হু করে হাওয়া আসছে। আর এখান থেকে পুরো, হ্যাঁ এখান থেকে সাইডটা দেখাই তো যাবে না কিছু। ছোটবেলায় আমরা কালপুরুষ দেখতাম, তো কালপুরুষ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এখান থেকেও গ্যাংটকের লাইট দেখা যাবে। এখান থেকে অনেক দূর দূরে লাইট দেখা যাচ্ছে। কোন জায়গাগুলো সঠিক চেনা খুব মুশকিল। বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, ডিনার করে কালকের ফার্স্ট মর্নিংয়ে বেরোবো, মানে উঠবো, যেটা চ্যালেঞ্জিং এগেন 5:30টার সময়। আর এখান থেকে যে ভিউটা সেটা তোমাদের দেখাবো। তো এখন আর ডিনার খাওয়া দেখাবো না, সোজা কালকে সানরাইজ দেখবো। উঠে 5:30টার সময় দারুণ ভিউ থাকবে, আর সেটা এনজয় করবো। তারপর শিলিগুড়ি রিটার্ন করাটা, সেটাও পুরোটা দেখাবো। তো এখান থেকে দেখাবো না কাঞ্চনজঙ্ঘা, যাবো আমরা
সেই ভিউ পয়েন্টে, যেখান থেকে এক্স্যাক্টলি কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর। এই জন্য চটকপুর এত ফেমাস কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আর ওটা বলে দাও, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। তো বেরিয়ে পড়েছে আমাদের রাস্তায়। এখান দিয়ে আমরা যাবো সেই উপরে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে সেখানে। কিন্তু এখান থেকেই মানে আমাদের হোমস্টে থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা অলরেডি দেখা যাচ্ছে। তো এখান থেকে বেশি দূরে রাস্তা নয়, 5-7 মিনিট লাগবে। তারপর ওই ওয়াচ টাওয়ারে আমরা পৌঁছাবো ছোটো মতো। তো এই রাস্তা দিয়ে পুরোটা হেঁটে এই হলো আমাদের ওয়াচ টাওয়ার। এখান থেকেই সুন্দর ভিউ পাওয়া যাবে। এখন জাস্ট সানরাইজ হচ্ছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগে সেটা টাইম স্ল্যাপে দেখাবো। এই হলো ভিউ পয়েন্ট। এখন একটু রোদ উঠেছে বলে ঠান্ডাটা কম লাগছে, সকালে দারুণ ঠান্ডা ছিল। এখান থেকে যে সানরাইজ ভিউটা অসাধারণ ভিউ। টাইম স্ল্যাপটা আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর এর পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু সবথেকে বড় দেখা যায়, মানে রেঞ্জটা সবথেকে বেশি দেখা যায়। আর ফাইনালি আমরা ভিউ পয়েন্ট দেখা শেষ করে এখান থেকে আবার আমরা ব্যাক করব। একটা অফবিট লোকেশন আছে যেখানে যাব। এখান থেকে ভিউ এই রকম, আর কাঞ্চনজঙ্ঘাটা রেঞ্জটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এটা কিন্তু সবথেকে লংগেস্ট রেঞ্জ। কোলাখামে আমরা আগে গেছিলাম, কোলাখাম রিসর্টের থেকেও কিন্তু চটকপুকুর থেকে এত সুন্দর একটা রেঞ্জ দেখা যায়। তো এখন হালকা হালকা রোদ উঠেছে, বরফের যদিও দেখা নেই, তাও এই ঘাসের পাতায় হাত দিলে কিন্তু এখানে অল্প অল্প বরফ জমতে শুরু করেছে। তো এবারে আমরা যাচ্ছি একটা অফবিট ডেস্টিনেশন ভিজিট করতে। তার আগে দেখিয়ে দিই আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, এখানে কিন্তু একটা গভর্নমেন্ট রিসর্ট রয়েছে, ইকো হার্ট রিসর্ট। তো এটা খুব ভালো, তবে এখান থেকে কিন্তু যে কাঞ্চনজঙ্ঘা ভিউ ওটা দেখতে পাওয়া যাবে না, কিন্তু এই ভিউটা একটু আলাদা। এখানে চারিদিকে পাইন গাছে ঘেরা সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। আর এর কটেজগুলো কিন্তু অনেকটাই ভালো, অনেকটা সুন্দর। কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে গেলে ওপরের হোমস্টেতে থাকতে হবে, আর পাইন ফরেস্টের ভিউ দেখতে গেলে এইটা কিন্তু দারুণ জায়গা। তবে এখান থেকে ওয়াচ টাওয়ার বেশি দূর নয়, একটু হেঁটে গেলে ওয়াচ টাওয়ার পেয়ে যাবে, সেখান থেকে তো দেখতেই পারবে। তো এটা খুব সুন্দর জায়গা একটা, ইকো হার্ট চটকপুর। তো এখান থেকে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে পাইন ফরেস্ট। তো এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটা ঝর্ণাও রয়েছে যেটা অফবিট, তবে ঝর্ণার কাছে যেতে গেলে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে, মানে ওটাতেই প্রায় অর্ধেক দিন চলে যাবে। এই জায়গাটা কাছাকাছি, নিয়ারেস্ট লোকেশনের মধ্যে একটা কালাপুখরি লেক আছে, সেই লেকের দিকে আমরা যাচ্ছি এখন। তো শুরুতেই এখানে একটা বোর্ড রয়েছে, সিনচাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি চটকপুর। এখানে নো এন্ট্রি ইন ফরেস্ট উইদাউট গাইড। গাইড আমাদের সঙ্গে রয়েছে, গাইডের সঙ্গে আমরা যাচ্ছি। আর এখানে কিন্তু ব্ল্যাক প্যান্থারও রয়েছে, যে জন্য এই জায়গাটা কিন্তু অনেকটাই সাধারণ মানুষ রাতে খুব একটা বেরোয় না। তো এই রাস্তা ধরে পাইন ফরেস্ট হয়ে সোজা যেতে হবে। জায়গাটা সুন্দর লাগছে, পুরো চারিদিকে পাইন গাছ আর তার মাঝখান দিয়ে রাস্তা। এইবারে কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে। তো এতক্ষণ বেশ রোদ ছিল, এখন কিন্তু পুরো পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে আবার ঠান্ডা লাগতে শুরু করেছে। তো আজকের দিনটা হলো 2 ডিসেম্বর। তো এই সময় আর অল্প কয়েকদিন পরে কিন্তু এখানে বরফ পড়া শুরু হয়ে যাবে। আমরা যেটা দেখলাম যে পাতার উপরে হালকা হালকা বরফ জমছে, মানে শিশির যেটা রাতে পড়ছে সেটা কিন্তু জমে যাচ্ছে সকালবেলা। আর বরফ দেখতে গেলে আর জাস্ট 1 সপ্তাহ পরে এলেই বরফ দেখা শুরু হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে ডিসেম্বর জানুয়ারি যে পিক সিজন, সেখানে কিন্তু রুম পাওয়াটা খুব মুশকিল। এখানে খুব বেশি হোমস্টে নেই, হাতে গোনা 10 থেকে 15টা হোমস্টে রয়েছে, ভালো হোমস্টে, যেখানে থাকতে পারবেন। প্রচুর বড় এরিয়া নয়, ছোট্ট একটা গ্রাম যেখানে রয়েছে লিমিটেড হোমস্টে। তো সেই হিসাবে একদম পিক সিজনে এলে একটু ক্রাউডি হয়ে যায়, একটু ভিড়ভাট্টা থাকে। তবে বরফের দেখা পেতে গেলে ওই সিজনটাই বেস্ট, মানে ডিসেম্বর আর জানুয়ারি। এখানে কিন্তু পুরো বরফ থাকে, আর এই জায়গাটা বরফ পড়লে এর ভিউটাই চেঞ্জ হয়ে যাবে। তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কালাপুখরি লেক দেখার জন্য।
অনেকটা হাঁটতে হচ্ছে। দ্বীপজয়ের সেই মজা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার। একটু দেখ ক্যামেরার দিকে, জঙ্গলে কাকে খুঁজতে যাচ্ছিস? লজ্জা পেয়ে গেল। প্যান্থার তো লম্বা লাইন করে আমরা এগিয়ে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। রাতের বেলা তো বা সন্ধ্যের দিকে বা বিকালের দিকে এখানে আসা যায় না। ব্ল্যাক প্যান্থার দেখালাম, এখানে ঘোরাফেরা করে। একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি কালা পুখরি লেক দেখার জন্য। হ্যাঁ, অ্যানিমেল ট্রেস করা যাবে না, কারণ এত ঘন জঙ্গল এখানে না। এখান থেকে কিন্তু বেশ চাপের আছে সন্ধ্যেবেলা একা একা আসা। আর হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতাটাই আলাদা। এই পৌঁছে গেলাম একটা ছোট্ট কালাপুখরি লেক। কালাপুখরি লেক, মাঝখানে একটা পাথর রয়েছে, সুন্দর জায়গা এটা। চটকপুরে অনেকেই এসছেন, কিন্তু এই যে সিক্রেট কালাপুখরি লেকের কথা কেউ বলেনি। এই লেকটার একটা গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। দেখুন, এই লেকের যে জল রয়েছে, এই লেকের চারিদিকে কিন্তু গাছে ঘেরা, কিন্তু এটাই বলা যায় যে গাছের পাতা লেকে পড়লেও সেই পাতা কিন্তু অদৃশ্য হয়ে যায়। এটাই এখানকার মানে সবাই মানে। আর এর মাঝখানে যে পাথরটা রয়েছে, এটা কিন্তু শিবলিঙ্গের মতন পূজা করা হয় এখানে। বছরে দুবার পুজো হয়। তো এই কালাপুখরি লেকে এলে কিন্তু এখানে নিয়ম যে এই ছোট্ট একটা লেক মানে জলাশয়টাকে একবার একটা রাউন্ড দিতে হবে, অনেক মনের বাসনা পূরণ হয়। সেই জন্য এখানে কিন্তু বেশ এইখানকার মানে চটকপুরের সব থেকে পবিত্র জায়গা এটা, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই হলো কালাপুখরি লেক, আর মাঝখানে একটা পাথর। খুব মানেন এখানকার লোকেরা। তো এখানে এসছি যখন, এটা অবশ্যই একবার প্রদক্ষিণ করব আমরা। আর জলটা কিন্তু একদম কালো, আর মাঝখানে পাথরটা একদম জলের মাঝখানে রয়েছে। আর যেরকমটা বললাম, এই জলে কিন্তু পাতা পড়লে, গাছের পাতা পড়লে সেটা অদৃশ্য হয়ে যায়। এই হলো মন্দির, একটা পাথর রাখা হয়েছে। চটকপুর কালাপুখরি লেকের কাছেই আজকের ভ্রমণ শেষ করলাম। মানে ছোট্ট ট্রিপ, কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস। এরপরে কীভাবে ফিরছি সেটা ডিটেলস দেখাবো। রাস্তাটা আদৌ কতটা ভালো বাইকার্সদের জন্য সেটা পুরোটাই দেখাবো। তো আরেকটু দেখতে থাকো। তো এইবারে ফিরে যাওয়ার ভিডিওটাও কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। তো এবারে ফিরে যাওয়ার পালা সেই রাস্তা দিয়ে। আর তার আগে আমরা যে হোমস্টেটা ছিলাম, এটা হচ্ছে কুলুং হোমস্টে, খুবই সুন্দর। তো भैया से काफ़ी दिन से बात हो रहा था। আমরা টেনশনে ছিলাম যে ঘর পাওয়া যাবে কিনা, पर भैया ने पूरा हम लोग को सपोर्ट किया बहुत अच्छे से। मतलब यहाँ पे खाना से लेकर सब कुछ बहुत अच्छा है। এখানে 6টা রুম রয়েছে টোটাল। 24 জন থাকতে পারবেন, পার রুমে 4 জনের কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে। বাকি যেরকমটা পুরো দেখালাম দারুণ। তো এবার এখান থেকে বেরোনো যাক সেই দুর্গম রাস্তা দিয়ে। তো ফাইনালি এবার আমাদের রিটার্ন, আর একটা নতুন চ্যালেঞ্জ এই রাস্তা দিয়ে বাড়ি ফেরার। তো প্যাক হয়ে গেছে, গাড়ি এখান থেকে বের করবো। এখানে গাড়িটা পার্ক করা ছিল। সাবাস, দীপজয়ের বাইক এক চান্সে স্টার্ট হয়ে গেছে। এবার আমার পালা, দেখা যাক আমার থান্ডারবার্ড এক চান্সে স্টার্ট হয় কি না। পিছনে যাচ্ছে না কেন? রাস্তাটা ঢাল, তারপরে ভালো স্লিপ করছে টায়ার। তো দেখো রাস্তা ক্যামেরাতে কতটা মনে হচ্ছে জানি না, কিন্তু পিলিয়ন দিয়ে এই রাস্তায় যাওয়া চাপেরই আছে। তো আমাকে এইভাবে নামাতে হচ্ছে, কিছু উপায় নেই, কারণ আমার বাইকটা অনেকটাই ভারী। আর যদি এখানে ব্যালেন্স না করতে পারি, সব ভালো যার শেষ ভালো তার। সকালের ভেজা স্যাঁতস্যাঁতে রাস্তা, একটু অসাবধান হলেই বিপদ। তাই সময় হাতে নিয়ে সাবধানে পার করতে হলো ফেরার রাস্তা। মনে একটা দারুণ আনন্দ। বাড়ি গিয়ে সব গল্পগুলোই করতে হবে তোমাদের সঙ্গে। ডাউহিলের সেই পাইন ফরেস্ট, চিমনি গ্রাম, লিওপার্ডের জঙ্গল আর পাথুরে রাস্তা, অনেক গল্প, বেশ দারুণ রোমাঞ্চকর। দারুণ এনজয় করলাম চটকপুর। একদম ওয়ান অফ দ্য বেস্ট অফবিট লোকেশন একদম, নিয়ার বাই দার্জিলিং। যদি তোমরা কেউ ঘুরতে আসতে চাও,
ডেফিনেটলি বলবো, কিন্তু বাইক রাইডিংটা অনেক কেয়ারফুলি করতে হবে। একদম দিস ইজ টাফেস্ট রোড, মানে আমি মনে করি, কারণ এত বাজে রাস্তা ছিল, বর্ষাকালে তো আসা যাবে না, আর বরফ পড়লেও এই জায়গাটাতে আসা যাবে না। ইভেন বর্ষাকালে ওরা নিজেরাও যাতায়াত বন্ধ করে দেয়। ভিডিও করছি একটা দুর্দান্ত জায়গাতে বসে, পাইন গাছে ঘেরা জায়গা, পাইন গাছে ঘেরা জায়গা, এত সুন্দর আমাদের জন্য সিংহাসন রয়েছে, পাথরের সিংহাসন, ন্যাচারাল সিংহাসন। আর এইরকম অফবিট জায়গা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। একদম। একের পর এক যুগলবন্দি থাকবে, এরপরেও দীপজয় আসবে, আবার আসবে পাহাড়ে, আবার দেখাও নতুন জায়গা, নতুন অ্যাডভেঞ্চার। আর আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একদম।